প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম প্রসঙ্গ পুলিশ প্রশাসনে সংস্কার। কথা বলার জন্য যে দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন মানবাধিকার কর্মী খুশি কবির, এরপরে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। এই দুই অতিথির সঙ্গে আমাদের আলোচনা হবে আজকের নির্ধারিত বিষয়ে। তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। বিগত বছরগুলোতে সরকারের হস্তক্ষেপে বিচার বিভাগের উপর মানুষের আস্থা কমেছে বলেছেন প্রধান বিচারপতি। ইতিবাচক পরিবর্তনের প্রস্তাবনা। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে পার্বত্য জেলাগুলোতে সড়ক ও নৌপথ অবরোধ চলছে, জড়িতদের ছাড় নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিক্ষোভ, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দাবি। শুধু রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক মুক্তিও দরকার বলেছেন তারেক রহমান। সম্ভাবনাময় খাত চিহ্নিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু ব্রিটেনেই আছে 350-র বেশি বাড়ি, আমেরিকা দুবাইয়েও 1000 কোটি টাকার সম্পদ। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আজকের আলোচনার প্রসঙ্গটি হচ্ছে পুলিশ প্রশাসনের সংস্কার। আমরা জানি যে 6টি কমিশন গঠন করা হয়েছে 6টি জায়গায় সংস্কারের জন্য। তার একটি হচ্ছে পুলিশ প্রশাসন, এবং আগামী মাসেই এই কমিশনগুলো কাজ শুরু করবে। 3 মাসের ভেতরে তারা তাদের কাজ চূড়ান্ত করে একটি প্রস্তাবনাও দাঁড় করাবেন। পুলিশ প্রশাসনের সংস্কারের ক্ষেত্রে খুব সাধারণ জায়গা থেকে দেখলে মূল যে অভিযোগের জায়গাটা, মানে সংস্কারের কেন প্রয়োজন, অভিযোগের জায়গাটা কি, সেরকম যদি আমরা ওইখান থেকে যদি আলোচনাটা শুরু করি, এর সবথেকে বড় অভিযোগের জায়গাটা হচ্ছে তার রাজনৈতিক প্রভাব থাকা, এই জায়গাটি। আবার আরেকটু টেক্সচুয়ালি থিওরিটিক্যালি একটু দেখতে গেলে যে ঔপনিবেশিক আইনের ধারাবাহিকতায় যে চলে সেই জায়গাটা, অর্থাৎ নতুন একটি আইনের তাগিদ। তো এই দুটো জায়গার পাশাপাশি আছে আরও অনেক বিষয়, সব নিয়ে কথা হবে। প্রথমেই যাচ্ছি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনার কাছে। পুলিশ প্রশাসনের সংস্কার যদি আলোচনার বিষয় হয়, আপনি শুরুতেই কোন কথাগুলো বলবেন? যে কথাটা আপনি বললেন ওটাই বলবো, যে পুলিশ প্রশাসনের মূল সমস্যা এখন যেটা দেখা দিচ্ছে এটা হলো রাজনীতিকরণ। পুলিশে এখানে আসতে গেলে কিন্তু পুলিশের একটা ট্রেনিং আছে, সারদার ট্রেনিং হয় যারা অফিসার তাদের। এখানে কি রাজনীতি করা শেখায়, যে কিভাবে তুমি রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হয়ে যাবা, কিভাবে তোমার প্রত্যেকটা আচরণে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আদর্শ প্রতিফলিত হবে, এটা শেখায় না কিন্তু। কিন্তু তারপর তারা কিন্তু এটা শিখেই চাকরিটা পায়, এটা শিখেছে বলেই চাকরিটা হয়, নতুবা চাকরি হতো না। ট্রেনিংয়ের আগে ট্রেনিং সম্পন্ন করে তারা চাকরিতে ঢুকে। আমাদের এখানে গত 15 বছর 16 বছর একটা দল ক্ষমতায় ছিল। এই 15-16 বছরে যত পুলিশ অফিসার এখানে রিক্রুট হয়েছে, যত, এর মধ্যে 2-1টা হয়তো অভিনয় করে মিথ্যা বলে নানাভাবে মুখোশ পরে ঢুকে গেছে যে আমি আওয়ামী লীগ করি। তা না হলে কারো চাকরি হতো না। সবাই আওয়ামী লীগ করে, 2-1জন যদি কেউ ঢুকে থাকে বুঝতে হবে সে আওয়ামী লীগ নিজে মানে বলে আমি আওয়ামী লীগ করি কথা বলেই তাকে ঢুকতে হয়েছে, তা না হলে ঢোকা সম্ভব ছিল না। তো তারা তো আগেই রাজনীতিটা কিভাবে আত্মস্থ করতে হয় সেটা করে তারপরে পুলিশে ঢুকেছে। ঢোকার পর তারপরে তাকে ওখানে নার্সিং করা হয়েছে, যে কীভাবে এই প্রতিভাটা তার ভেতরে অন্তর্গত প্রতিভাটার প্রকাশ ঘটাতে হয়, এটাকে বিকশিত করতে হয়, শিখেছে। তো তারপরে তার কাছ থেকে আপনি আশা করছেন যে তার মধ্যে রাজনৈতিক চিন্তাভাবনা, রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটবে না। এটা আপনি কেন চিন্তা করবেন? আপনার চিন্তায় গলদ আছে, এই চিন্তাটা আপনি গলদ। এবং আপনি আমাকে খালি চিন্তা করছেন না, আপনি আমাকে প্ররোচিত করছেন যে আপনিও চিন্তা করেন। তো আমি চিন্তা করি না, এটা চিন্তা করা সম্ভব না। কেবল এখানেই না, কিন্তু দেখেন আমরা অনেকে বলি কিন্তু
যে এই সময় আমাদের একজন হারুনুর রশিদ ছিল, তার শুরুটা আমরা দেখেছি একজন সংসদের বিরোধী দলের চিফ হুইপকে মেরে হয়েছে। এটা যখন বলে তখন কিন্তু আমরা আবার ওটাও দেখি, আমাদের তো একটু বয়স টয়স হয়েছে, আমরা আগের সময় দেখেছিলাম। তখন একজন ছিল কোহিনুর মিয়া, আপনার নিশ্চয়ই মানে আছে, বিএনপির কিন্তু একজন কোহিনুর মিয়া ছিল। আবার এরপরে যারা আসবেন তাদেরও একজন মিয়া সাহেব গজায় যাবেন, কারণ ওনারা জানবেন এটা হতে পারলে, বিপ্লব হতে পারলে, হারুন হতে পারলে প্রমোশন নিশ্চিত, অর্থ করে নিশ্চিত। আমি নানাভাবে মানুষকে ব্ল্যাকমেল করে মানুষের গলায় পাড়া দিয়ে আমি টাকা উপার্জন করব, সবাই জানবে, আমাকে কেউ কিছু বলবে না, এটা নিশ্চিত। আমি এই টাকায় চাকরি করে আমার এলাকায় রিসোর্ট বানাবো, কেউ কিছু বলবে না বা বলতে পারবে না, বলতে পারার কোনো প্রশ্ন না, পারার প্রশ্ন তো পরে, বলবেই না কেউ। কে বলবে? কার ঘরে কয়টা মাথা আছে? স্বয়ং সরকার প্রধান এটা জানে না, সরকারের গোয়েন্দা সংস্থা নাই। এখন আমরা জানতে পারছি যে সরকার থাকাকালীন জানতে পারছি বেনজিরের কী ছিল, আসাদুজ্জামান মিয়ার কী ছিল, এগুলো আমরা জানতে পেরেছিলাম। উনি চলে যাওয়ার পর এখন হারুনের কি আছে এটাও জানতে পারছি। তো এইগুলি কি সরকার জানতো না? সরকার তো অনেকগুলি গোয়েন্দা সংস্থা, কয়েকজন সাংবাদিক বের করতে পারে, সরকার বের করতে পারে নাই, সরকার জানতো। যেন কেন বলতো, তাদের করতে দিত, বলতো তুমি বানাও, তুমি বানালে তুমি আমার কাছে ধরা থাকবা, তারপরে আমার কাজগুলো তুমি করবা। এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন প্রশ্ন হলো, আমি এই রাজনীতিকরণ থেকে মুক্তি চাই, আপনি কি করে মুক্তি করবেন? আপনি কি করে মুক্ত করবেন আমাকে? কয়েল যে বলে না যে পেঁয়াজ আপনি যতই খোসা ছড়ান, এটা পেঁয়াজই থাকবে রে ভাই। আপনি খোসা ছড়াতে পারবেন, ভেতর থেকে কি রসুন বেরোবে নাকি? পেঁয়াজই বেরোবে। আপনি একটার পর একটা খোসা খালি ছড়াতে থাকবেন, লাভ নাই তো। ছোটোবেলায় আমরা প্রবাস শিখেছিলাম যে কয়লা ধুইলে ময়লা যায় না, যায় না, কিন্তু আপনি ধুয়ে দেখেন, আসলেই যায় না, আসলেই যায় না। তো আপনি যত ধুবেন ভেতর থেকে তো কয়লাই থাকবে। তো এইগুলোতে যে যে বলেন এটাকে, যে ছাঁচে বানানো হয়েছে, সেই ছাঁচটাই তো পলিটিক্যাল। তো সেখান থেকে আপনি বের করে আনবেন কীভাবে? এখন যে পুলিশগুলি আছে আমাদের দেশে, মনে করেন বড় বড় পদে যে পুলিশ, যারা নাকি ডিসিশন মেকার, পুলিশের যে সমস্ত কর্মকর্তারা, তারা কি আওয়ামী লীগ আমলে ডিসিশন মেকার ছিল না? তারা আওয়ামী লীগ আমলে চাকরি করতো। আওয়ামী লীগ আমলে যদি তারা বিএনপির পারপাস সার্ভ করতো, অথবা যদি তারা প্রফেশনাল হতো, তো তারা থাকতেই পারতো না। দু একজন টিকে ছিল, তাদেরকে ওই যে বিভিন্ন একাডেমিতে দিয়ে রাখছিল, একাডেমিতে পোলাপানকে পড়াও, ওই কটা বাদ দিলে আবার সব তো তাই ছিল। কয়জন পুলিশকে আপনি সরাইছেন? পারবেন না তো। তাহলে এখন যে রয়ে গেছে যারা, এখন আপনি সংস্কার করলে সবাইকে বাদ দিতে হয়, সবাইকে বাদ দিয়ে আপনি টিকতে পারবেন ভাই? পারবেন না তো। আচ্ছা, পুলিশকে চালায় গেল আইজিপি, তার উপরে কি আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় গেল সচিব, এই সচিবকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করে নাই। 4 আগস্ট পর্যন্ত এদেশের প্রত্যেকটা সচিব কার পারপাস সার্ভ করছে? কাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে? আওয়ামী লীগ সরকারকে টিকে রাখার চেষ্টা করছে, করে নাই। 5 তারিখ সকালে শেখ হাসিনা উড়াল দিয়ে চলে গেল, আর সবার মাথার মধ্যে শুভবুদ্ধি এসে নিয়ে পড়লো। এটা কি হয়? এটা কি শিশু? শিশুরা আপনি এখন শিখালেন যে চা খাও, পরে এগুলো দুধ খাও, দুধ খাবে, এটা খাবে না তো ভাই। আমার বয়স হয়ে গেছে, এখন আমি তো চা খেয়ে গিয়ে চায় নেশাগ্রস্ত হয়ে গেছি। এটা তো ক্ষমতার সঙ্গে থাকতে থাকতে ক্ষমতা নেশায় বুধ হয়ে আছে। আপনি তাদের কাছ থেকে আশা করতেছেন যে টোটালি ডিফারেন্ট একটা শাসনকে, টোটালি ডিফারেন্ট একটা প্রশাসনকে, যে আন্দোলনকারীরা কী করেছে, আন্দোলনকারীরা তাদের নেত্রীকে এই দেশ থেকে অপমান করে বের করে দেয় নাই? ওই অপমান তার গায়ে লাগে নাই? লাগছে তো। সেই অপমানকে সে ধারণ করে আবার এর পক্ষে কাজ করবে, হয় এটা? আপনার কাছে জিনিসটা লজিক্যাল মনে হয় ভাই? আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় না। এবং এটা তো লজিক্যাল না, তার একদম হাতে নাতে প্রমাণ হলো 71-এ 15 ডিসেম্বর পর্যন্ত এদেশে যারা সেক্রেটারি ছিলেন তারা কার পারপাস সার্ভ করেছিলেন? পাকিস্তান গভর্নমেন্টের। 16 তারিখে সকালবেলায় সবাই বাংলাদেশ হয়ে গেল, বঙ্গবন্ধু মনে করেছিলেন হয়ে গেছে, কিন্তু তারা যে হয় নাই, এটা 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়ে প্রমাণ করেছেন যে হয় নাই, হয় না। একটা স্বৈরাচারী সরকারের
প্রশাসন, আমলা, এটা দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। সেক্ষেত্রে সংস্কারের জায়গাটি কিভাবে, কোথা থেকে, সেটাও শুনবো আপনার কাছে। যাচ্ছি একটু আমাদের আরেক অতিথি খুশি কবির, ওনার কাছে শুনবো আপনার কথা। পুলিশ প্রশাসনের সংস্কারে আপনি কি ভাবছেন, কি হতে পারে, বা কোনো আসলে আপনি প্রস্তাব যদি থাকে আপনার? আপনি যে প্রথমে বললেন যে পুলিশ প্রশাসন সংস্কারের যে 6টি তারা সংস্কার করার যে পদক্ষেপ নিয়েছে, সেখানে পুলিশ প্রশাসনও নিয়েছে, সিভিল প্রশাসন নিয়েছে, স্থানীয় সরকার নিয়েছে, অনেক কিছু নিয়ে, সংবিধান, বিচার বিভাগ সবকিছুই নিয়েছে, দুর্নীতি দমন কমিশন। তো এখন যেটা হচ্ছে যে আপনি প্রথমে যেটা বলছেন যে একটা কি রাজনৈতিক প্রভাব মুক্ত করার সংস্কার চিন্তা করছে, নাকি যে ঔপনিবেশিক যে কাঠামোগত যে নিয়মাবলী, আইন যেগুলো আছে সেই কাঠামোর পরিবর্তন করতে চেষ্টা করছে, কোনটা করছে? তো আমার পূর্বে সে যে বলেছেন যে কার মানে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়, একটা হলো যে কোনো সরকারি কর্মকর্তা যখন সরকারে ঢুকে, তারা হচ্ছেন সরকারের, মানে যদিও আমরা ইংরেজিতে বলি পাবলিক সার্ভেন্ট, মানে জনগণের স্বার্থে সে কাজ করছে, রাষ্ট্রের স্বার্থে কাজ করছে, কিন্তু মূলত এটা পাকিস্তান আমল থেকেই দেখে আসছি, তারা হলো যে সরকার যে নিয়মগুলো বলে সেগুলোই তারা পালন করে জি হুজুর হিসাবে, এবং তাদের স্বার্থই তারা পালন করে, এবং পরবর্তী সরকার পরিবর্তন হলে তারা যে আসছে তারই পালন করে। তো এখন যেটা হলো যে এই সময় আমরা যদি দেখছি যে একটি রাজনৈতিক দল এবং একটি নেত্রী 15 বছর একটানা শাসন করে গেছে, ঠিক আছে। অন্য সময় যেটা হয়েছে রদবদল হয়েছে, 5 বছর একজন থেকেছে, 5 বছর পরে আর একজন থেকেছে, এরকম করে একটা পরিবর্তন। স্বৈর শাসন আমলে, এরশাদের আমলে আমরা দেখেছি 9 বছর তারা ছিলেন, প্রায় 10 বছরের কাছাকাছি, আর নহলে এরকম পরিবর্তন। তো এখন এই যে আন্দোলন যেটা হয়েছিল প্রথমে কোটা রিফর্ম, পরে তো চলে আসছে যে এটা হলো যে সবাইকে একতরফা আন্দোলন, সরকার পতন, এবং এটাকে এখন বলা হচ্ছে যে তারা পুরো একটা রিফর্ম করতে চাচ্ছে, সবাইকে নিয়ে আসার। তো ওই যে কোটা আন্দোলনের ব্যাপারে যেটা ছিল তাদের, তখন এই কারণটা ছিল যে 56% ছিল কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। তো ওই কোটার মাধ্যমে যে নিয়োগপ্রাপ্ত হতো, তার মানে তারা ওই যে মেধাবী ছিল না সেটা না, তাদেরকে লিখিত পরীক্ষা পাশ করে টোরে তারপরে যখন যতগুলো পজিশন খালি আছে সেখানে ওই কোটার মাধ্যমে নিয়ে আসতো। আর কোটাটা ছিল একটা হাতিয়ার যে নিজের দলের লোককে নিয়ে আসার জন্য। তো 56% একদম নির্ধারিত যে দল ক্ষমতা আছে, এখানে আওয়ামী লীগ 56% তার নিজের লোককে ওখানে নিয়োগ দিবে, এবং যে অন্য 44% তাদেরকে, যেটা আপনি বললেন তোমার, যে তাদেরকে প্রমাণ করতে হলো যে তারাও লয়াল। তারা যদি লয়াল না থাকে তাদের প্রমোশন হয় না, তাদেরকে এক কোনায়, মানে তার ক্যারিয়ারের জন্য তাকে কিছু কিছু পজিশন নিতে হবে, সে পজিশন, এসপি পজিশন, এইগুলো তাদেরকে দেওয়া হবে না, পিছিয়ে রাখবে। এগুলো তো আমরা বহু দেখেছি, আমাদের কাছে অনেকেই আসছে যে তাদেরকে দেওয়া হচ্ছে না পজিশন। তো এই আন্দোলনটাই করা হচ্ছিল যে ওই রাজনৈতিক প্রভাবিত এত বেশি হয়ে গেছিল যে সেটা থেকে মুক্ত পাওয়ার জন্যই এটা করা হয়েছিল। এটা শুধু যে আমাদেরকে খালি চাকরি দিতে হবে সবাই যারা করছিল সেটা না, এটা হলো প্রভাব মুক্ত করার একটা আন্দোলনে নেমেছিল। আর একটা যেটা হচ্ছে যে পুলিশের ব্যাপারে সাধারণ মানুষের ক্ষোভ সবচেয়ে বেশি পুলিশের উপর কেন হয়? পুলিশই সামনে থাকে, মারধরও করে পুলিশ, জেলে নিয়েও যায় পুলিশ, রাতে বেলা এসে অন্ধকারে তাদেরকে টেনে নিয়ে থানায় নিয়ে তারপরে আদালতে নিয়ে তারপরে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ, মিথ্যা মামলাও করে পুলিশ,
থানা যে কেসগুলো করে সেখানে 100-200 লোকদের নাম দিয়ে তারপরে যে কোনো ব্যক্তিকে উঠাতে পারে, এটাও করে পুলিশ। গুলি চালায়ও পুলিশ। এই আন্দোলনের সময় প্রচুর লোক হত্যা হয়েছে, মারা গেছে। এবং ক্ষোভটা সবাই কেন নেমে গেল আন্দোলনে, যে তাদের সামনে দেখছে যে পুলিশ গুলি করেছে, তো পুলিশের উপর আক্রমণ হয়েছে। পুলিশ থানা, মানে 5ই অগস্টের পরে অনেক থানা পুড়িয়েছে। ক্ষোভ পুরাবে না কেন? তাদের তো একটা ক্ষোভ আছে যে এত মানুষ মারা গেছে, এতজন মারা গেছে। পুলিশেরও কয়েকজন মারা গেছে, বেশ কয়েকজন মারা গেছে। আমি শুনেছি 90-এর অধিক, আমি জানি না সঠিক বা বেঠিক, কিন্তু আমাকে পুলিশের একজন বলল যে আমাদের 90-এর বেশি মারা গেছে। তো যাই হতে পারে, কিন্তু যতজন জনসাধারণ মারা গেছে তার চেয়ে তো অনেক কম। এখানে তো 1000-এর উপর মারা গেছে। আমরা যেটা আজকে যে খবর পেলাম, আজকে না গতকাল, তো সেখানে পুলিশের উপর ক্ষোভ বেশি, যে কারণে পুলিশের আমরা সংস্কার চাচ্ছি। তো এখন আসলে দেখতে হবে সংস্কারটা কি। পুলিশ কি তার নিজের রাষ্ট্রীয় নিয়ম, সাংবিধানিক নিয়ম, তার যে রুলস, তাকে যে শেখানো হয়, তার একটা নিয়মাবলী আছে, তার একটা চাকরি বিধি আছে যে কি করতে পারে কি পারে না। সে যদি সংবিধানের বাইরে, তাকে সরকার যদি বলে তোমাকে এটা করতে হবে, যেটা আইনের বহির্ভূত কোনো কাজ যদি বলে করতে হবে, সে কি করতে বাধ্য কি না, এই রিফর্ম আনছে কি না, যে এই রিফর্ম আনতে গেলে ডিসিপ্লিনটা কিভাবে রাখবে, এটা তো মানে এইগুলোর একটা রিফর্ম। কিন্তু এটা হলো যে কথাগুলো আমি বলছি বা সবাই বলছে, সেটা হলো আবিধানিক অর্থে অথবা লিখিতভাবে। কিন্তু বাস্তবে কি হয়, যখন আপনি বেনজিরের কথা নিয়ে আসছেন, সে যখন আইজি, সে এত অনিয়ম করেছে, এত টাকা লুটপাট করেছে, তো পুলিশের অন্যরা লুটপাট করবে না কেন, দুর্নীতি করবে না কেন? আমরা তো জানি যে পুলিশ, এটা একদম পাকিস্তান আমল থেকেই বলা হচ্ছে, পুলিশ মানেই ঘুষ খায়, পুলিশ চাকরিতে গেলেই ঘুষের সুযোগ পায়। কিন্তু যখন একজন আইজি সম্পর্কে আগে এ ধরনের এত খোলামেলাভাবে, এরকম নির্লজ্জভাবে যে এত টাকার মালিক, এটা তো আগে দেখিনি। আমার আত্মীয় স্বজন আইজি ছিলেন, পুলিশে ছিলেন, আমরা এ ধরনের অর্থ কোনোদিন কাউকে দেখিনি করতে। একটা নিয়ম ছিল, তো তখন নিয়ম ছিল, এখন এই অবাধ এই ধরনের হয়ে গেল কেন? এত দুর্নীতি যদি পুলিশ, যারা আইন শৃঙ্খলা বাহিনী বলে, যে রক্ষা করার বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী যদি এত অনিয়ম করে থাকে, এত অর্থ যদি তারা জোগাড় করতে থাকে, একজন নিচে যারা আছে তারা করবে না কেন? সবাই তো হয়ে গেছে রাজনীতি ভিত্তিক। এখন এই সংস্কার যেটা করা হবে, এই পৃথকতাটা করবে কিভাবে? কেন কোনো না কোনো সময় রাজনৈতিক একটা সরকার তো আসবেই তো। কেন দলকে ভোট দেওয়া হবে, আমরা যে সিস্টেমেই আমরা সংস্কার করতে চাই, ইলেকশন, আমরা আনুপাতিক হারে, যেরকম নেপালে আছে, যেরকম সাউথ আফ্রিকাতে আছে, এরকম আনুপাতিক হারে যদি রিফর্ম করতে চাই, তাহলেও তো একটা দলকে ভোট দিচ্ছি। আর ব্যক্তিকেও যদি আমরা, যেটা এখন বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে যে চর্চা আছে, ফার্স্ট পাস দ্য পোস্ট, যে সবচেয়ে বেশি ভোট পায় তাকে নিয়োগ দেওয়া হবে, এই হারেও করলে তো ব্যক্তিও তো একটা রাজনৈতিক দলের প্রতি, যে দল সবচেয়ে বেশি ভোট পায় তারাই তো সরকার গঠন করে। তো তাহলে সরকার গঠন করলে সরকারের কর্মচারীগণ তারা কার কাছে জবাবদিহিতা করবে? আর একটা হলো যে আইজি পুলিশ আগে ছিলেন জয়েন্ট সেক্রেটারি লেভেলের, এখন উনি সিনিয়র সেক্রেটারি লেভেল। তো উনাকে শুধু কি মন্ত্রী নিয়ন্ত্রণ করবে? কেন উনার সমমর্যাদা হচ্ছেন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সমমর্যাদা যদি হয়, তাহলে কে কার অধীনে থাকবে, জবাবদিহিতা কার কাছে থাকবে? অনেকগুলো অনিয়ম আছে। তো এখন যেটা আছে যে আমি
বলবো যে সংস্কার করতে হলে প্রথমেই হলো যে সরকারি কর্মকর্তা হচ্ছে, তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, একটা রাষ্ট্রীয় যন্ত্রের একটি অংশ। এটা কিভাবে চলবে এবং তাদের নিয়ম কি, মানে এই ব্যাপারে একটা মানে এখন তো কথা হচ্ছে, প্রস্তাবও আসছে, ব্যক্তি পর্যায় থেকে আসছে, বিভিন্ন নাগরিক ফোরাম থেকে আসছে, তো এর ভেতরে একটি আলোচনা আছে, সেটা ছিল যেটা পুলিশ কমিশন যদি করা হয়, জাতীয় পুলিশ কমিশন, এরকম একটা প্রস্তাব আছে যেখানে এই বিষয়গুলোর অনেকগুলিরই মীমাংসা করা যাবে কিছু বিধিবিধানের ভেতর দিয়ে। মীমাংসা করা যাবে কিন্তু অর্ডার, আপনার মীমাংসা যখন হেড অফ দ্য আমি তো স্টেট, বললাম যে এরকম হেড একটা অফ দ্য বিষয় আছে, স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট, সরকার প্রধান যখন একটা অর্ডার দেন, এটা অমান্য করবে কিভাবে? আমাদের আলোচনাটা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার ফিরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। মাসুদ কামাল, আসছি আপনার কাছে। পুলিশ বিভাগের যে সংস্কার এবং সেই জায়গা থেকে কি হতে পারে সংস্কার, কিভাবে হতে পারে, সেই আলোচনাই হচ্ছিল। তার ধারাবাহিকতায় আমরা অনেকগুলো সমস্যার জায়গা দেখলাম, যে সমস্যাগুলোকে আসলে দূর করতে না পারলে সংস্কারটা অর্থবহ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আবার কিছু, এই বিরতির ঠিক আগ মুহূর্তে কথা হচ্ছিল যে কিছু প্রস্তাবও এসছে নাগরিক সমাজের কাছ থেকে, ব্যক্তিবর্গের কাছ থেকে এসছে। তার ভিতরে একটা হচ্ছে যে যদি পুলিশ কমিশন বলে একটা ফরমেশন করা যায় কিনা, যেখানে যার প্রধান থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে সরকার প্রধান কোনো ভূমিকা রাখতে পারবেন এবং সেখানে বিভিন্ন ধরনের প্রতিনিধিত্ব থাকবে বিভিন্ন জায়গার, এরকম করে একটা ভারসাম্য আনা যায় কিনা, এরকম একটা প্রস্তাব আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন, বা এরকম এ জাতীয় কোনো ধরনের কোনো বিষয় আপনার ভাবনা এসছে কিনা বা আপনি ভাবছেন কিনা, সেটা একটু দেখেন। আমি বলি আপনাকে, যেদিন নাকি 6টা কমিশন গঠন করলো না, আমি প্রথমে চিন্তা করলাম যে এদের মধ্যে আমি কাকে চিনি না। মোটামুটি সবাইকে চিনি। আমি মনে করেন প্রায় 36 বছর আমার সাংবাদিকতার বয়স। ঢাকা শহরে ছিলাম, আমি 36 বছরের সাংবাদিকতাই করেছি, বিভিন্ন বিটে আমি চাকরি করেছি, মানে আমি কাজ করেছি, যে কারণে পুলিশ মোটামুটি তো চিনি, নামটা পত্রপত্রিকা পড়ি, ধরা যায় সাংবাদিকতা করলাম না, পত্রিকা তো পড়ি। তো সরফরাজ চৌধুরী নামে কাউকে আমি চিনলাম না। পরে কোথায় করা হয়েছে, আমি বলি আপনাকে, সরফরাজ হোসেন, পরে আমি বলছি, আমাদের প্রধান উপদেষ্টা উনি উচ্চারণ করেছেন সরফরাজ চৌধুরী, এবং ওনার যে লিখিত যে স্ক্রিপ্টটা সেখানেও লেখা সরফরাজ চৌধুরী লেখা। পরে রাত 12টার দিকে আমি কিন্তু ওনাকে চিনতে পারছিলাম না। তো আমি আমার 2জন বন্ধুকে জিজ্ঞেস করলাম, যারা নাকি দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করেছেন, যে বললাম তোমরা কি সরফরাজ চৌধুরী নামে কাউকে চেনো? তো ওরা বললো যে আমরা তো মনে করতে পারছি না, তার আমি খোঁজ নিয়ে জানাই। বলে 2জন খোঁজ টোজ নেওয়ার চেষ্টা করলো, তারাও আমাকে কিছু জানাতে পারলো না। রাত 12টার দিকে আমি দেখলাম যে একটা সংশোধনী আসছে, ওনার নাম হলো সফররাজ হোসেন, চৌধুরী কিন্তু নাই, হোসেন। আচ্ছা, এখন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু নামটা পড়েছেন, ভুল নামটা। কেন ভুল পড়লেন? এই কারণে ভুল পড়লেন যে উনিও এই লোকটাকে চেনেন না। যাকে উনি চেনেন তার নাম তো ভুল বলবেন না। সফররাজকে সরফরাজ বলতে পারেন, কিন্তু হোসেনকে তো চৌধুরী বলবেন না। তার মানে আমি ধরে নিলাম উনিও তাকে চেনেন না। এত বড় একটা কাজ করছেন যাকে উনি ব্যক্তিগতভাবে চেনেন না, যার সঙ্গে উনি একবার বসেন নাই, আলোচনা করেন নাই, তাকে উনি এত বড় একটা দায়িত্ব দিচ্ছেন। কিন্তু তাহলে এটা হয় কিভাবে? কেউ হয়তো একটা কাগজ ধরিয়ে দিয়েছে, যে বলেছে এই লোকটা ক্যাপাবেল, একে আপনি নেন। তো উনি ওটাকে ওইভাবে নিয়েছে। যিনি ধরিয়ে দিয়েছেন উনি তো সফররাজ লিখেছেন, কিন্তু সফররাজ হোসেন এই নাম আপনি আমি জীবনে একবারে বেশি 2বার শুনি নাই। এই প্রথম একজন লোকের নাম শুনছি যার নাম নাকি সফররাজ হোসেন। কিন্তু সরফরাজ চৌধুরী, সরফরাজ হোসেন এগুলো তো প্রতিদিনই শুনি। এটা আনকমন নাম, কিন্তু যে হয়তো নোট করার সময় ওই সফররাজ হয়ে গেছে সরফরাজ, তারপরে চৌধুরী উনি মনের মাধুরী বিষয়ে বসাই দিচ্ছেন। আচ্ছা, আমি এত কথাগুলি বললাম কেন? একটা বড় কাজ করতে নামছেন, এখানে বড় কাজ করার জন্য যে সিরিয়াসনেসটা থাকা দরকার,
আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে মনে হয়েছে সেই সিরিয়াসনেসটা নাই আপনাদের মধ্যে। এটা আমার কাছে মনে হয়েছে ভাই। আমার মনকে তো আপনার ধমক দিতে পারবেন না, মন তো আমার, আমি মনে করেছি এবং সেটা এখন প্রকাশও করছি। ইউ ওয়ার নট সিরিয়াস, অথবা আপনাকে কেউ না কেউ ধরিয়ে দিয়েছে যার উপরে আপনি অতিমাত্রায় ডিপেন্ডেন্ট। কথাটা খেয়াল করেন, সেই লোক পরে আমি খবর নিয়েছি হুই সফরাজ, এবং যত জায়গার কাছ থেকে খবর পেয়েছি আমি আশান্বিত হয়েছি। তিনি খুবই ক্যাপেবল একজন লোক, কখনোই খুব প্রচারে থাকতেন না, প্রচার বিমুখ টাইপের লোক ছিলেন। আর আগেকার দিনে সচিবরা তো পাওয়ারফুলও ছিল না। উনি ওই সময় যখন ছিলেন তখন উনি একটু বিএনপি ঘরানার, মানে ওই সময় উনি ছিলেন সচিব ছিলেন এবং খুবই পড়াশোনা জানা লোক। একজন লোক আমাকে বলে নাই যে উনি করাপ্ট লোক ছিলেন, একজন লোকে বলে নাই যে উনি মানে একটা হাওয়ার উপরে চলতেন। সবাই একই, আমি রিপোর্ট পেয়েছি, আমি 4 জায়গার কাছ থেকে আমি আলাপ করেছি, 4 জন লোক আমি বলেছি উনি খুবই পড়াশোনা করা লোক এবং খুব সাউন্ড লোক এবং অ্যাপ্রোপ্রিয়েট লোক, সবাই বলেছেন। আমি খুশি হয়েছি। কিন্তু অনেক সময় ভুলে আপনি একটা জায়গায় ধরে ফেলেছেন, কিন্তু ভুলে ধরলেও অন্ধকারে ধরেছেন, কিন্তু ঠিক জিনিসে ধরছেন। আমি আনহ্যাপি না। এখন কোশ্চেনটা হলো উনি কী করবেন? সংস্কার তো করবেন। দেখেন একটু আগে আপা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বললো যে পুলিশের আইজিপি হলো সিনিয়র সেক্রেটারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকে একজন সেক্রেটারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকেন উনি সবসময় সিনিয়র সেক্রেটারি হবেন কিনা এর তো কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে একজন সেক্রেটারি কে বা একজন সিনিয়র সেক্রেটারিকে কমান্ড করবে? কারণ পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তো এই মানে এলোমেলো কাজটা কেন করা হয়েছে? এটা তো কেউ না কেউ, এটা তো অটোমেটিক হয় নাই, এটা তো আল্লাহর কাছ থেকে আসে না রে ভাই। এটা তো কোনো না কোনো সরকারই করছে, এটা খুব বেশি দিন আগে না, এই সরকারের মানে বিগত সরকারের আমলেই কাজটা হয়েছে। কেন হয়েছে? বিগত সরকারের কাছে আইজিপির পদটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তখন ওনার হয়ে সারা দেশে লাঠিয়ালি করার জন্য ওই পোস্টটাকে ওনার হ্যাপি রাখা দরকার ছিল। এই জন্য উনি ওটাকে সিনিয়র সেক্রেটারি বানায় রাখছেন। বানায় রেখে এই পর্যন্ত লাভটা কি জানেন? আগের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার কাছে আমি ওনাকে নিয়ে কিন্তু এই মানে আপনার ওপেন টক শোতে অন ইয়ার আমি বলেছি যে আসাদুজ্জামান সাহেব কামালের বক্তব্যগুলিকে মাঝে মাঝে আমার পুলিশের পিয়ারোর মতো মনে হয়। মানে পুলিশ যেটা বলতেন উনি তাই বলতেন। একবার পুলিশের সঙ্গে জনগণের মানে ধাক্কাধাক্কি হয়েছে, কিছু মানুষ আহত হয়েছে, পুলিশ তারে বুঝাইছে যে জনগণ তাকে জিজ্ঞেস করছে এরকম যারা পাবলিকের সঙ্গে ধাক্কাধাক্কি কয়েকজন পুরো আহত হয়েছে। উনি বলছেন কি এটা এমনভাবে হয়েছে যে পুলিশের একসঙ্গে অনেক লোক গেলে পরে ধাক্কা লেগে পড়ে যায় না, হয়তো পুলিশের গায়ে ধাক্কা লেগে পড়ে গেছে, আহত হয়েছে। তো আমি এটা শুনে বলছিলাম যে উনি কি পুলিশের মন্ত্রী না জনগণের মন্ত্রী? তো এরকম ব্যক্তিত্বহীন লোকরে কিন্তু আইজিপি বানানো হয়েছিল যাতে নাকি উনি ওনার সেক্রেটারি চেয়ে সিনিয়র সেক্রেটারিকে বেশি গুরুত্ব দিত। আমার স্পষ্ট মনে আছে বেনজির সাহেব যখন নাকি আইজিপি ছিলেন, একটা অনুষ্ঠানে বেনজির সাহেব দাঁড়ায় আছেন ভাবখানে এরকম মাঝখানে, আর এক কোনায় দাঁড়ায় আছে আসাদুজ্জামান কামাল হাত এখানে দিয়া। তো এই ছিল তখন স্ট্যাটাস। এটা আগের সরকার বানিয়েছিল, কারণ তার বানানো প্রয়োজন ছিল, এবং এটা বানাতে যে তার পলিটিক্যাল মিনিস্টার যে অপমানিত হচ্ছে তার কিছু যায় আসে না, তার কুর্সিটা ঠিক আছে কিনা এটি তার জন্য দেখার বিষয় ছিল। তো সেই বিষয়টা আপনি চেঞ্জ করবেন, কিভাবে করবেন? আমি সিম্পলি একটা কথাই বলি, আপনি ওনার যে স্ট্যাটাসটা সিনিয়র সেক্রেটারি এটা কমাতে পারবেন? এটা তো কমানো জরুরি। পৃথিবীর কোনো দেশে পাবেন না আপনি যে পুলিশের আইজিপি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সেক্রেটারি তার চেয়ে উপরে, পৃথিবী কোথাও পাবেন না, একমাত্র উদাহরণ বাংলাদেশে। কিন্তু ওরা তো এটা ভোগ করে ফেলেছে, ও তো ভোগ করে অভ্যস্ত। এখন এই সফরাজ হোসেন এটা কমাইতে পারবে, চেঞ্জ করতে পারবে? পারবে না, কেউ পারবে না। আপনি যখন একবার অনিয়মে অভ্যস্ত করে তুলেন একজনকে, তখন কি হয়? আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। ধরুন ওই যে মাদক সেবী আছে না, যে নিয়মিত মানে মাদক গ্রহণ করছে, তাকে সে তো অভ্যস্ত হয়ে গেছে। তাকে যখন আপনার থামাবেন যে তোমার কালকে থেকে মাদক দিব না, ওর তো উইথড্রয়াল সিনড্রোম যেটা হবে ওইটা তো আপনি ট্যাকেল করতে পারবেন না। তার যে উইথড্রয়াল সিনড্রোমটা হবে সে তো তখন পাগলের মতো আচরণ করতে থাকবে, বাপ মা ভাই বোন কাউরে মানবে না। পুলিশেও এটা হবে। এই ক্ষমতা আপনি প্রত্যাহার করতে পারবেন? পুলিশের ভিতরে সবচেয়ে বড় অভিযোগটা কি আমি বলি, আপনি দেশের যে কোনো জায়গায়
10 জন ভদ্রলোক জেন্টেলম্যান যাদেরকে আপনি চিনেন যে খুবই জেন্টেলম্যান, তাদেরকে বলেন তো ভাই আপনারা কি জীবনে কখনো কোনো বেকায়দায় পড়েন নাই, সমস্যায় পড়েন নাই? বলবে হ্যাঁ পড়ছি। পুলিশের কাছে গেছিলেন? 10 জনের মধ্যে 8 জন বলবে কেন যাবো পুলিশের কাছে, পুলিশ কি করবে, তো আরো ঝামেলা পড়বো। কাজে এটা কেন হয়? কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। মানুষ বিপদে পড়লে 3 জন লোকের কাছে যায়। আমি আপনাকে বলি, বিপদে পড়লে 3 জনের কাছে যায়। একটা হলো অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, যায় বলে উপরে আল্লাহ নিচে আপনি, আপনি আমাকে রক্ষা করেন। দ্বিতীয়ত যায় পুলিশের কাছে, ভাই আমার এটা এই মোবাইলটা আমার ছিনতাই হয়ে গেছে, আপনি আমাকে উদ্ধার করে দেন। তৃতীয় যায় উকিলের কাছে, যে আমি মহা বিপদে পড়ছি, আমার জমি নিয়ে গেছে, আপনি আমাকে উদ্ধার করেন। আনফর্চুনেটলি এই 3 জনই সাধারণ মানুষের কাছে বর্তমানে বাংলাদেশে অবিশ্বস্ত। এই 3 জনের উপর তারা আস্থা রাখতে পারে না। 3 জনই মানুষের দুর্বলতার সুযোগ নেয়। এবং এই যে অবিশ্বস্তটা, এর মধ্যে সবচেয়ে বড় অবিশ্বস্ত হলো পুলিশ। অথচ পুলিশে হওয়ার কথা ছিল সবচেয়ে আস্থার জায়গা। আমার অনেক আগে একটা কথা বলি আপা, আপনি আপনার মনে কথা আছে শেষ আমার? হলে আমরা একটা বিরতিতে যাবো। হ্যাঁ, শেষ করুন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আপনি শেষ করুন, তারপরে শেষ যাবো। করুন। ছোট্ট কথা বলি আমি। অনেক আগে আমি যখন জীবনে প্রথমবার যখন ইন্ডিয়া গেলাম, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ফাইনাল ইয়ারে পড়ি। তখন যাওয়ার সময় আমরা গিয়েছিলাম বলে বেনাপোল দিয়ে। তো এখানে যাওয়ার সময় ট্রেনে উঠে যাচ্ছি। তো ট্রেনে একজন লোক আমাদের হাবভাব দেখে বুঝছে, বা ইয়াং মানুষ তো, বাচ্চা তো, অনেক আগে কথা, ধরেন আপনার এই 80 মানে আপনার 3-4 কথা বলতেছি। তো বলতেছে যে আপনারা তো প্রথম আসছেন না, আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ড ছিল। আমি বললাম হ্যাঁ। তখন সেগুলো অনেক কিছু বললো, অনেক কিছু আছে, বাটপাট টাটপাট আছে। ওকে, তবে একটা কথা বলে রাখি, যদি কখনো বিপদে পড়েন রাস্তাঘাটে, আশেপাশে যে পুলিশটা আছে তার কাছে যাবেন, আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। এই কথাটা আমার এখনো মনে বাজে। আমার দেশে আপনি বিপদে পড়ে পুলিশের কাছে যান, আরো বিপদে পড়বেন। তো এটা কেন হয়েছে? এটা কেন হয়েছে? সেই জায়গাগুলো থেকেই বোধ করি সংস্কারের, এই জিনিসটা কিন্তু সংস্কার করতে পারবেন। আমাদের আলোচনা চলবে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আবার আপনাদের কাছে আসবো, কথা শুনবো আপনাদের। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে। ফিরছি আলোচনায়, যাচ্ছি খুশি কবির আপনার কাছে। আরেকটি বিষয়ে, পুলিশ নিয়ে যখন আলোচনা হয় তখন আরও একটি বিষয় আলোচনা হয়ে থাকে, এবং আশা করি না, ধারণা করা যেতে পারে যে হয়তো সংস্কারের যে কার্যক্রম, তাতে বিষয়টি নিশ্চয়ই মাথায় রাখা হবে। সেটা ছিল যে আচরণবিধির ব্যাপারটি একটু শুনবো আপনার কাছ থেকে। আসলে পুলিশের আচরণবিধি তো আমরা জানি যে পুলিশ কি ধরনের আচরণ করে সাধারণ মানুষের কাছে, যেটা আমাদের মাসুদ কামাল যেটা আগেই বলছিলেন যে পুলিশের কাছে যেতে চায় না কেন, গেলেই তো ওখানে হয়রানির শিকার হয়, তাদেরকে ঢুকতেও দেওয়া হয় না, ব্যবহার যা করা হয়। মাসুদ কামাল যেটা বলছিলেন যে বিপদ কমানোর জন্য গিয়ে বিপদটা বেড়ে যায়, এবং ব্যবহার খুবই খারাপ। আমি জানি, কেন আমি অনেক থানায় গেছি অনেকদেরকে উদ্ধার করার জন্য। তাদের ব্যবহার খুবই খারাপ। আচরণ তারা গ্রামে গঞ্জে শহরে রাস্তায় ট্রাফিকেজ যা করে সেটা গ্রহণযোগ্য মোটেও না। তো এটা পরিবর্তন আসতে গেলে তাদের পুরো চিন্তার ক্ষেত্র এবং তাদের কাজের পরিধির জায়গাটাও চলে আসতে হবে। পুরো প্রশাসন, পুলিশ প্রশাসন সহ, পুলিশ প্রশাসন তো সবচেয়ে বেশি, কেন তারাই জনগণের সবচেয়ে কাছে থাকার কথা। তাদের জনগণের সেবার জন্য তারা যে আছে, এই মানসিকতাটা পরিবর্তন করতে হবে। আমি লাঞ্ছিত হচ্ছি, আমাকে মারছে, ধরছে, আমাকে রক্তাক্ত করছে, আমাকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আমার উপর গাড়ি চাপা দেওয়া হচ্ছে, পুলিশ কোনো ব্যবহার তো খুবই খারাপ, তাদের আচরণটা খুবই খারাপ। কেসও নিতে চায় না, একদম নিতে চায় না, জিডি এন্ট্রিও নিতে চায় না, জেনারেল ডায়েরি যেটা, সেটাও নিতে চায় না। এটার পরে তো তারপরে তো ওরা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নিয়ে তারপরে তারা একটা কেস করবে, সেটাও নিতে চায় না, যেটা একটা নাগরিকের অধিকার। তো পুলিশের আচরণ পরিবর্তন করতে হলে প্রথমেই হচ্ছে তাদের যে কাজগুলো কি, তার নিয়মাবলী, তার বিধি, তার সব কিছু, এইগুলোকে
খুব স্পষ্ট করে নিয়ে আসতে হবে। এবং ওদের যে প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু কয়েকটা আছে, সারদা পুলিশ একাডেমি ছাড়াও কিন্তু বেশ কয়েকটা আছে যেখানে মাঝে মাঝে আরও ওরা তাদের প্রশিক্ষণগুলো দেয়। তারপরে কনস্টেবলদের জন্য আছে, বিভিন্ন ইসের জন্য আছে। তো এইগুলোতে তাদের আসলে আচরণবিধি পুরো পরিবর্তন করানো, শেখানো দরকার যে কিভাবে তাদের থাকতে হবে। কিন্তু মূল হলো তাদের রুলস অফ বিজনেস। তাদের রুলস অফ বিজনেস এমন হওয়া উচিত যে যেই কেউ অর্ডার দিক না কেন, এটা যদি আইনের পরিপন্থী হয়, সংবিধানের পরিপন্থী হয়, জনগণের বিরুদ্ধে যায়, দে শুড হ্যাভ দ্য রাইট যে আমার পক্ষে এইটা পালন করা সম্ভব না। আমি যেটা আগেও বলতে চেয়েছিলাম, সেই অধিকারটা সংরক্ষিত করা, সেটা ব্যবস্থা। আপনি ইসের কথা বলছেন যে কিছু কিছু একটা কমিশনের কথা আসছে। তো কমিশন ওই সচিব হোক বা অন্য কেউ হোক, সরকারি কেউ থাকলে এই কমিশন কাজ করবে না। এটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন যদি হয়, যেটা সরকারের সাথে কোনো অংশে কোনোভাবে জড়িত না, তার প্রমোশন, তার চাকরি, তার পজিশন, সুবিধা কোনো কিছু জড়িত না, এরকম কমিশন হলে কমিশন কাজ করবে। নাহলে এটা শুধু একটা অলংকার হিসাবে থাকবে, আর কিছু না। আসলে প্রশাসনের মধ্যে সংস্কার আনা, সংস্কার যেন আসল সংস্কার হয়। আর এখন যদি সবাইকে ব্যস্ত রাখার জন্য আমি সব সংস্কার করলাম, কিন্তু কোনো সংস্কার কার্যকরী হবে না, কেন পরের সরকার এগুলো কার্যকরী করবে না, তাহলে এই সংস্কারের কোনো মূল্য থাকবে না। সংস্কারটাকে সঠিকভাবে সংস্কারের মধ্যে আনতে হবে। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল, এবার যাচ্ছি আপনার কাছে। খুব অল্প একটু সময় নিয়ে আসছে, তাই আলাদা করে প্রশ্ন করছি না। পুলিশ প্রশাসনের সংস্কার এই বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চাওয়ার বাইরে যদি আপনার কিছু বলার থাকে সেটা শুনে শেষ করুন। একটা জিনিস কি শুনেন, সবসময় মাথায় রাখবেন যে মানুষ একটা অন্যায় কখন করে না। অন্যায় করে না তখনই যখন নাকি সে জানে। প্রথমত একটা হলো তার অন্তর্গত যদি একটা শিক্ষা থাকে যে অন্যায় করাটা উচিত না, তাহলে সে করে না। এটা আসলে খুব কম ক্ষেত্রে আপনি পাবেন। আরেকটা হলো যে অন্যায় করলে আমাকে শাস্তি পেতে হবে, যদি এটা হয়। তারপরে সেই শাস্তিটা সর্বোচ্চ হতে হবে যারা নাকি অন্যায় প্রতিরোধের জন্য দায়িত্বে আছেন, যে তারা অন্যায় করে, আরও ভয়ঙ্কর। তো পুলিশের অপরাধের সাজা কেমন? পুলিশ মানেই আমাদের সাধারণ পাবলিককে জিজ্ঞেস করেন, বলবে পুলিশ মানে করাপ্ট। তাহলে পুলিশে তো সবচেয়ে বেশি সাজার কথা আমাদের শোনার কথা ছিল, শুনি তো না। পুলিশের বড় বড় অপরাধ হয় কি করে? ক্লোজ করে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লোজ? ক্লোজ মানে কিন্তু শাস্তি না, কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাহলে যে পেশায় অপরাধের কোনো শাস্তি নাই, সেই পেশায় সবাই খুব নীতিবান হয়ে যাবে, সৎ হয়ে যাবে, এমন আশা করাটা কি ঠিক? এখন এইগুলি যদি ওনারা করতে পারেন, আমরা কিন্তু সমস্যাগুলি নিয়ে আলাপ করলাম। এখন যারা নাকি এটা সংস্কার করবেন, তারা যদি মাথায় রাখেন যে এই সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি কীভাবে দূর করা যায়, ওনারা যদি সেই চিন্তা নিয়ে যদি কাজটা করেন, তাহলে মনে হয় যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবসম্মত হবে। আর প্রস্তাব, ওনারা তো প্রস্তাব দিবেন, প্রস্তাব হওয়াটা কিন্তু সমস্যার 1/3ও না। এটাকে বাস্তবায়ন করতে হবে। কি করবে? কে করবে? যে করবে উনি সত্য, সেটা কি সম্ভব আদৌ? উনি কি চান করতে? একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, উনি কি চাইবেন যে এমন পুলিশ প্রশাসন থাক যারা নাকি অপরাধ করলে আমার দলের লোকেরা দৌড়াবে? চাইবেন? এই বাংলাদেশে, এই ভূখণ্ডে এরকম লিডার এখন হয়েছে? কাজেই আলটিমেটলি কি হবে এটা বড় বড় কঠিন রে ভাই। যদি আল্লাহ উদ্দিন বাঁচায় রাখে, দেখবো, এই অপেক্ষায় থাকি। আমি একটা লাইন খালি অ্যাড করতে চাচ্ছি। একজন ব্রিটিশ, একজন খুব উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আসছিলেন, ওনার সাথে একটা দেখা হয়েছে। তো দুর্নীতির কথা বলছে। তো আমি বললাম যে দেখো, তোমাদের জাত আমাদের জাত আলাদা না, তোমার ওখানে দুর্নীতিটা কম হয় কেন সরকারের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে, সরকার প্রশাসনের মধ্যে? তো বলে 3টা কারণে। একটা হলো যে দুর্নীতি করলে, দুর্নীতি শুধু না, অপরাধ করলেও ধরা পড়বে, ধরা পড়লে যেটা বলেছে মাসুদ কামাল, শাস্তি। তৃতীয় হলো সামাজিকভাবে সে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, তার সন্তানদের সাথেও অন্য সন্তানরা স্কুলে খেলবে না। আমি বললাম যে এটাই হলো সবচেয়ে বড় কথা। আজকের মতন বিদায় নিতে হচ্ছে, সময় শেষ হয়ে গেছে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য।
প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আলোচনায় সঙ্গে থাকার জন্য। আজ বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।